কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিংয়ে, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে, বিপক্ষে দিল্লি আর পক্ষে আছেন ওয়াশিংটন। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠন করার যে আলোচনা, দিনকে দিন সেই আলোচনাটা সরব হচ্ছে এবং গুরুত্ব পাচ্ছে এবং মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো এটা আসলে কতটুকু হবে, আর এটা হলে সেনা প্রধানই বা কি করবেন বা তাকে কি করা হবে? দর্শক, আমরা দুইটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝবো এই জাতীয় সরকার গঠনে সেনা প্রধানের ভূমিকা কি, নাকি সেনা প্রধান আরো কোনো নতুন চক্রান্ত করছে। চলুন আলোচনাগুলো শুনে আসি। যাবৎ আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিংয়ে, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে, বিপক্ষে দিল্লি আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। এনটিভির রিপোর্টটা পুরাপুরি আপনারা শুনবেন, তারপরে দেখবেন যে আমি গত এক সপ্তাহ যা বলেছি জাতীয় সরকার নিয়ে কে কত ভাগ পাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হবেন, এই পুরা ফর্মুলাটা আপনারা এখন এনটিভি থেকে শুনে আপনারা মন্তব্যের করে আপনাদের মতামত লিখবেন। উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। প্রিয় দর্শক, আপনাদের সাথে এই নিউজটা উপস্থাপন করতে পেরে আমি নিজেকে অনেকটা আনন্দিত, আমি আনন্দিত বলেই আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি যেই শখটা গত হয়তো 48 ঘন্টা আগে বলেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে একজন ভাইস প্রেসিডেন্টের কথাও, উপরাষ্ট্রপতির কথাও আসছে। সেটা কে হবে এটা হয়তো বা ফাইনালি আমরা যখন হবে তখন জানতে পারবো। আর আলোচনার টেবিল এখন লন্ডন, ওয়াশিংটন, বেইজিং হলো এর পক্ষে, আর বিপক্ষে হলো দিল্লি। আমরা কতটুকু সাকসেস হতে পারবো বলে মনে করেন আপনারা? আবারও আমি অনুরোধ করছি কেটিভি 24 এর এই চ্যানেলের মাঝে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন, আর বাকি অংশটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি।
এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতি কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টার সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত দুটি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগর ভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার। যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। বিনা দলে এবং বিনা দল ছাড়া, জনসভা ছাড়া, মিছিল ছাড়া, মিটিং ছাড়াও একজন শক্তিশালী মানুষ হতে পারে রাষ্ট্রের প্রধান। এই উদাহরণটা এখন আমেরিকা মনে করছে যে এটা নতুন রাষ্ট্র গঠনের বিল্ডিং, এটা বিল্ডার। উনি হলেন একটি শহর বানানোর, রাষ্ট্র বানানোর কারিগর। এই কারিগরকে দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি বড় সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য কাজ করতে পারবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখানে দেখেন পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ভারসাম্য নিয়ে আসবে রাজনীতিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মাঝে। এই জায়গাটা বাংলাদেশের ভবিষ্যৎকে আগামী দিনগুলোতে, আগামী 50 বছর পরে আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কোথায় হবে। আজকে যে সিঙ্গাপুর আমরা এভাবে মাথা তুলে দেখি, সিঙ্গাপুরের টাওয়ারগুলা, সিঙ্গাপুরের উন্নয়নগুলা, সেই উন্নয়নের ছায়া 10 বছরে হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর। এই বিলিভটা আমি করি, আমি বিশ্বাসটা করি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর যদি উনি এটা কন্টিনিউ করে, আর এই সিস্টেমেই পরবর্তীতে বাংলাদেশ চলবে। সংস্কার এই জায়গায় হচ্ছে, এই সংস্কারটাই মেনে নিতে পারছে না ভারত। আর ভারত মেনে নিতে না পেরে ভারতের লেসপেন্সার দিয়ে বিএনপির মাথার ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে, এটা যেন না হয়। প্রিয় দর্শক, এটা কি এখন না হওয়ার জায়গায় আছে? আপনারা কি মনে করছেন? আবারও কমেন্টস লেখার অনুরোধ করছি, আর বাকি বক্তব্যটা শোনার অনুরোধ করছি। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদী বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো, একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে তুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা
পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্কড কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না। বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম এনটিভির নিউজটা মনোযোগ দিয়ে। আমি এনটিভির নিউজটা সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরছি এই কারণে যে আমি যে বিশ্লেষণগুলা করে আসছি গত কিছুদিন যাবৎ, সেই বিশ্লেষণের ভিতরে আপনাদের মধ্যে দুই ধরনের মত তৈরি হয়েছে। কেউ কেউ আমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেও কমেন্টস লিখছেন এবং বলছেন যে এই ধরনের আহাম্মুকি কথা মাসুক ভাই বলে, আপনার নিজস্ব পার্সোনালিটি নষ্ট করবেন না, আপনার মূল্যায়ন নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই সমস্ত কথাবার্তার মাঝে। প্রিয় দর্শক, আমি আমার মূল্যায়ন নষ্ট করার চাইতেও আমি আমার দেশটাকে বেশি ভালোবাসি, আপনাদেরকে বেশি ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটাই কামনা করি। আমি তো লন্ডনে ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, কিন্তু আমার বৃদ্ধ মা কিন্তু এখন বাংলাদেশে আছে, আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে থাকে। আপনারা যারা বাংলাদেশের জনগণ, সকলেই আমার পরিবারের সদস্য, সবাইকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। সেই কাজ করে আসা মানুষগুলা যদি ভালো না থাকেন, এই 24 জুলাইয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এক একটা শহীদের বদলা আমরা কি দিতে পেরেছি, আর মহান আল্লাহর দরবারে গিয়েও আমরা কি জবাব দেব যদি না শহীদদেরকে সম্মান করতে না পারি। আমরা যদি শহীদদের সম্মানে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়তে না পারি, এই সোনার বাংলাদেশটা গড়ার জন্যই তো তারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। এই জন্যই এইটাকে বাংলাদেশ 2 নামক বিশ্লেষণ করছেন পশ্চিমারা, যে 71-এ একটা বাংলাদেশ হয়েছিল, 24-এ আরেকটি বাংলাদেশ হয়েছে, তাই 71-এর ফর্মুলায় চলবে না। 54 বছর পরে এসে 24-এর বাংলাদেশ 2 নামক যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই 2 স্বাধীনতাটা অর্জন করেছে ভারতের বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই আওয়ামী লীগ ভারতকে বাদ রেখে এখন এই 2টা চলবে। বাংলাদেশকে পুনর্গঠন করে, বাংলাদেশের নাগরিকদের মান উন্নয়ন করে, বাংলাদেশের নাগরিকরা যাতে করে রাস্তায় দাঁড়িয়ে, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে তারা হাত বিছিয়ে 2টা টাকা না চেতে হয়, সেই মানুষ হিসাবে তাদেরকে পরিচিত করা। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর যেই দেশে আছে, যেই দেশে গিয়েছে, 2 কোটি প্রবাসী, অন্তত 200 কোটি বহির্দেশী মানুষের কাছে তারা মডেল। এখন 2 কোটি মানুষ 200 কোটি বিদেশি মানুষ চিনে অনেকটা মডেল হিসাবে। আমরা যখন যেই দেশে কাজ করি, সেই দেশে অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক সততা, অনেক কর্মদক্ষতা আমাদের পাচ্ছে। আর এই দেশের ভিতরের মানুষগুলা ফকির হয়ে, ভিক্ষুক হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, কারো বাড়িতে গিয়ে খাবার চাচ্ছে। এই জায়গা থেকে বাংলাদেশটাকে যদি সিঙ্গাপুর, মালয়েশিয়ার মডেল করা হয়, তাহলে পৃথিবীর সকলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ট্রানজাকশন পয়েন্ট হয়ে আমরা আছি। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, ব্যবসা বাণিজ্যের প্রচুর সুযোগ রয়েছে আমাদের দেশের সাথে। পশ্চিমা বিশ্ব এবং পূর্বের যে দেশগুলো আছে, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা সবাই আমাদের কাছে। ইন্দোনেশিয়া আমাদের চোখের দেখা, মাত্র কয়েক বছরে ইন্দোনেশিয়া 50 গুণ উপরে উঠে গেছে তাদের অর্থনৈতিক অবস্থা। তাদের একজন অর্থমন্ত্রী, তাও একজন নারী অর্থমন্ত্রীর মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা যদি সেই অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদদের শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করতে পারি, তাহলে আমরা অর্থমন্ত্রী বানাতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থ নিয়ে পরিকল্পনা করতে আমাদের সুবিধা বেশি হয়ে যাবে। এবং উনি শুধু অর্থনীতিবিদই নয়, উনি সারা বিশ্বের রাজনীতি, যুদ্ধ চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায়
বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছেন। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন। ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেনজি তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ। পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বলা হচ্ছে বিএনপিকে দেয়া হবে 25%, জামায়াত ইসলামকে দেয়া হবে 20%, আর এনসিপিকে দেয়া হবে 15%, দেয়া হবে ইসলামী দলকে 5%, সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 10%, অন্যান্য দল হয়তো 20-25%, সবাই মিলে পাবে। প্রফেসর ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান, তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী, এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে। এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে, এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে, কিন্তু ভারত গ্রহণ করেনি। ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যদি জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা তৈরি হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা, কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরও কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে
বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না। আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে, এটা আরও মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে, বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমের নির্বাচন কি বাদ হয়ে যাবে, নাকি 10 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে? সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস, অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে, ওকে দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় জামায়াত এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে, কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায়। এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে, বা জামায়াত মানবে, বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। প্রশ্ন হলো, বিএনপি যদি মানতে রাজি হয়, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী, মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কী হবে? এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয় চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোড়লরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না। তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। তিনি একটার পর একটা সাকসেস প্রোগ্রাম করছেন। তারেক রহমান তৃণমূল যে প্রোগ্রামগুলো করেছিলেন, তৃণমূলের সব মানুষকে নিয়ে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করার কাজটি করছিলেন, এবার জুবাইদা রহমান তিনি নারীদের নিয়ে, তারুণ্যকে নিয়ে, বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সেভাবে কাজ করছেন। আবার তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসী প্রিয় ভাইয়েরাও নেমেছে মাঠে। ইতিমধ্যে তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদি আমিনও বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন, তরুণদের নিয়ে প্রোগ্রাম করছেন, বিভিন্ন সংস্কারমূলক প্রোগ্রাম করছেন, কিভাবে বাংলাদেশকে আগামী দিনে উন্নত করা যায়, কৃষিভিত্তিক বাংলাদেশকে গড়া যায়, শিল্পভিত্তিক বাংলাদেশকে গড়া যায়। এক্ষেত্রে মাহাদি আমিন যথেষ্ট জোরালো কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলে বিএনপি তার দলটার ভেতরে নতুন করে একটা উদ্দীপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে বিএনপির সেকেলের নেতারা তারা আগের মতোই রয়ে গেছেন, তারা তারেক রহমানের বক্তব্যগুলোকে ফলো করছেন না। তারা তাদের মতো করে আগের মতোই এটা দখল সেটা দখল করে যাচ্ছেন। অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন, অমুক ভাইয়ের ঘাঁটি, তমুক এলাকার মাটি, এই যে স্লোগান দিচ্ছেন। কিন্তু তারেক রহমান ভিন্ন কিছু ভাবছেন। বাট দলের মধ্যে এখন তিনি সংস্কারটা আনতে পারছেন না, অথবা চাইছেন না, অথবা চাইলেও সম্ভব হচ্ছে না, কারণ তিনি দূরে রয়েছেন। এবং বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ, তাই তিনি খুব বড় ভূমিকা রাখতে পারছেন না। জোবাইদা আপা এখন যতটুকু চেষ্টা করছেন গুছিয়ে উঠতে বা বোঝার চেষ্টা করছেন। ঠিক কাঙ্ক্ষিত সময় তারেক রহমান দেশে পৌঁছবেন, তিনি একটা বড় রকম প্রজেক্ট হাতে নেবেন, বা তিনি বড়োভাবে দলটাকে আবার গোছাবার চেষ্টা করবেন। এটি হলো একটি পক্ষের বক্তব্য। কিন্তু আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশমেন্টের যে চিন্তাটা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলি, তাদের চিন্তাটা হলো ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে নিয়ে চিন্তা করছেন, যে কারণে তারেক রহমান এখনও দেশে আসতে পারছেন না। এখনও আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সির ভয়টা রয়ে গেছে, তারেক রহমানের জীবন হুমকিতে রয়ে গেছে, এমনটিও কেউ কেউ বলছেন। যদিও এই ব্যাপারে বিএনপি প্রকাশ্যে মুখ খুলছে না, কিন্তু অনেকেই বলছেন তারেক রহমানের জীবন হুমকিতে রয়েছে। সেটা প্রতিবেশী দেশ বা তাদের এজেন্সি বা আমাদের দেশেরও বিশ্বাসঘাতকরা তার জীবনের যে কোনো ক্ষতি করতে পারে। তো সব কিছু মিলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি জায়গায় যাচ্ছে, হয় সমাধান
অথবা পুরো সব কিছু এলোমেলো। এখন জাতীয় সরকার তৈরি হলে এই বড় বৃদ্ধ প্রফেসর ইউনূসের উপর বাংলাদেশ যে আস্থা রাখছে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই তথ্য পৌঁছে গেছে যে দেশের জনগণ ইউনূসকে গ্রহণ করতে প্রস্তুত। আবার তার পক্ষে তিনি 5 বছর থাকুক, 10 বছর থাকুক, এই যে কথাগুলো, এই ন্যারেটিভগুলো কিন্তু আবার তৈরি হচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ দ্রুত একটি নির্বাচনে যাবে নাকি বাংলাদেশ জাতীয় সরকারে গিয়ে থামবে। আর জাতীয় সরকারের প্রেসিডেন্ট যদি প্রফেসর ইউনূস হন, প্রধানমন্ত্রী তারেক রহমান হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে বাংলাদেশ বিগত 54 বছরের চেয়ে ভিন্ন কিছু দিতে পারবে কিনা, বা বাংলাদেশ প্রফেসর ইউনূসের হাত ধরে একটা বৈপ্লবিক পরিবর্তন। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও এই যেই জাতীয় সরকারের যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই প্রস্তাবটা জনগণ গ্রহণ করবে, এই প্রস্তাবটা জনগণ মানবে। এই প্রস্তাবটা অত্যন্ত সুন্দর প্রস্তাব, বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করার জন্য। কারণ যখন বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে, তাদের বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবে না। তাদের যেটা করতে মন চাবে তারা সেটাই করবে। তাদের কি করতে মন চাবে এটা কিন্তু আমি ইতিমধ্যেই জানতে পারতেছি। আপনারা দেখেছেন সংস্কারের যে মৌলিক সংস্কারগুলো 16টা, সেই 16টার মধ্যে 13টাই বিএনপি প্রত্যাখ্যান করেছে। তারা সংস্কার চায় না। আজকে তো আমির কিছু বলে দিয়েছে আপনারা সংস্কার করার কে, তাহলে বোঝা যাচ্ছে বিএনপি দ্বারা সংস্কার হবে না, বিএনপির দ্বারা বিচারও হবে না। বিএনপি এবং সবাইকে মিলে জাতীয় সরকার গঠন করলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকলে হয়তোবা বাংলাদেশের ভবিষ্যতে ভালো একটা কিছু হতে পারে। সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। যদি সেনাপ্রধান যদি দেশের জন্য কাজ না করেন, দেশের জন্য যদি তিনি শত্রুতামি করেন, তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে। শুধু সেনাপ্রধান না, ডক্টর ইউনূস যদি দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করেন, অবশ্যই তাকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ সীমারেখা বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। যেসব আলোচনাগুলো শুনেছেন, এই যে জাতীয় সরকার গঠন করা হচ্ছে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান এবং রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে দিয়ে যেটা গঠন করা হয়, দেশের জন্য আসলে কতটুকু গ্রহণযোগ্য বা রাষ্ট্রের জন্য কতটা ভালো হবে মনে করেন।